হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলে আরো একটা নতুন ভিডিওতে। তোমাদের সাথে আমি আছি সবসময়ের মতো, আমান ইসলাম সিয়াম। 10 মিনিট স্কুলে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছি। সো আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো, লাস্ট ভিডিওতে আমরা দ্রাব্যতা নিয়ে কথাবার্তা বলছি। আজকে আমরা একটু দ্রাব্যতা গুণফল আর আয়নিক গুণফল আর এদের মধ্যে রিলেশন নিয়ে একটু কথাবার্তা বলবো, ঠিক আছে? তো আসো শুরু করি আমরা আস্তে আস্তে। দ্রাব্যতা গুণফল ব্যাপারটা আসলে কি? দ্রাব্যতা গুণফল বোঝার জন্য আমরা আগে প্রথমে একটা জিনিস বলে নিই যে দ্রাব্যতা গুণফলে বেসিকলি তোমার অল্প দ্রবণীয় লবণ নিয়ে আলোচনা করা হবে। কেন অল্প দ্রবণীয় বা স্বল্প দ্রবণীয় লবণ নিয়ে আলোচনা করতেছি সেটা একটু তোমাদেরকে প্রথমে বুঝাই। দেখো, দ্রাব্যতার গুণফল বেসিকলি একটা ধ্রুবক, ঠিক আছে? এই দ্রাব্যতার গুণফল হচ্ছে ওয়ান কাইন্ড অফ সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবক কি ভাই আমরা বুঝি না, আমরা মাত্র ফার্স্ট ইয়ারে পড়ি, আমরা সাম্য ধ্রুবক বুঝি না। সাম্য ধ্রুবক নিয়ে ডিটেইলস কথাবার্তা তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার 4th চ্যাপ্টারে গিয়ে হবে। সো এখন একটু আমি তোমাদেরকে হালকার উপরে ঝাপসা দেখে বুঝাতে পারি নাকি। দেখো, আমরা জানি যে সাম্যাবস্থা তৈরি হয় কোন সকল বিক্রিয়ার ক্ষেত্রে? যে সকল বিক্রিয়া একই সাথে সামনের দিকে যায় এবং একই সাথে পিছনের দিকে যায়, তাই না? এখন যদি লবণটা স্বল্প দ্রবণীয় না হয়ে তড়িৎ বিশ্লেষ্য হয়, মানে একদম অনেক বেশি দ্রবণীয় হয়, তাহলে ওইখানে না সামনের দিকে যে বিক্রিয়া, সম্মুখমুখী বিক্রিয়া, সেইটাই গিয়ে বেশি প্রভাব খাটায়। পিছনের দিকে ব্যাকওয়ার্ড রিয়াকশন খুব একটা থাকে না ওখানে। তো সেই কেসে এটা কাজ করবে না। আমাদের সাম্য ধ্রুবক বা সাম্যাবস্থা যেগুলো বিক্রিয়ায় ক্রিয়েট হয় সেগুলো তো নিতে হবে আমাদের। সো দ্যাটস ওয়াই আমরা অল্প দ্রবণীয় বা স্বল্প দ্রবণীয় লবণ নেই। যেমন গিয়ে ধরো তোমার AgCl। AgCl এ কি হয় আমাদের? AgCl যদি আমরা পানিতে দিই, এটা খুবই কম পরিমাণে দ্রবণীয়, এটা প্রায় দ্রবণীয়তা নাই বললেই চলে। হ্যাঁ, সো খুবই কম দ্রবীভূত হয়। সো যদি এটা আমি পানিতে দিই, অ্যাকুয়াস দ্রবণ নেই, তাহলে কি হবে? Ag প্লাস হবে আর Cl মাইনাস উৎপন্ন করবে। এটা সম্মুখমুখী বিক্রিয়া। একই সাথে Ag প্লাস আর Cl মাইনাস বিক্রিয়া করে পিছনের দিকে যাবে, এটা তো আমরা জানি। আচ্ছা, এবার আসো বুঝাই যে সাম্য ধ্রুবক ব্যাপারটা কি। ধরো আমার কাছে একটা বিক্রিয়ক আছে, সেটা A, আর উৎপাদ এখান থেকে বি। এ থেকে বি উৎপন্ন হচ্ছে। তো আমরা এখানে বুঝতেছি উভয়মুখী বিক্রিয়া সাম্যাবস্থায় সাম্যাবস্থায় চলে আসছে। তো দেখো তখন কি হবে? এ যে হারে বি উৎপন্ন করবে, বি একই হারে পিছনের দিকে বিক্রিয়া করে এ উৎপন্ন করে ফেলবে। এগুলো তো মোটামুটি আইডিয়া আমাদের আছে না? তো ধরো একদম শুরুতে টাইম পিরিয়ড যখন জিরো, তখন ধরো এ এর ঘনমাত্রা ধরো 100, আর বি এর ঘনমাত্রা তখন নাই। বি তখন নাই, জিরো। টাইম যখন জিরো, একদম বিক্রিয়া শুরুতে, এ পুরাটা আছে 100, বি কিছু নাই। ওকে, টাইম ধরো কিছু সময় গেছে, টাইম যখন গিয়ে ধরো 1 মিনিট গেছে, তখন এর পরিমাণ হয়ে গেছে 80, ঘনমাত্রা ধরো 80 মোল পার লিটার। তখন বি এর ঘনমাত্রা হয়ে গেছে কত? 20 মোল পার লিটার। ওকে, তারপর ধরো যখন 2, তখনও দেখলাম এর ঘনমাত্রা 80 আছে, বি এর ঘনমাত্রা 20 আছে। এন্ড টাইম যাচ্ছে, এর ঘনমাত্রাও চেঞ্জ হচ্ছে না, বি এর ঘনমাত্রাও চেঞ্জ হচ্ছে না। তাহলে তুমি দেখো এই জায়গায় এসে ঘনমাত্রা ফিক্স হয়ে গেছে, ঘনমাত্রা আটকায় গেছে, রাইট? একটা জিনিস মাথায় রেখো, সাম্যাবস্থায় বিক্রিয়ার হার সমান হয়ে যায়, সম্মুখ বিক্রিয়া আর পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হয়ে যায়, বাট দ্যাট ডাজন্ট মিন বিক্রিয়ক আর উৎপাদের ঘনমাত্রাও সমান হয়ে যাবে না। সাম্যাবস্থায় বিক্রিয়ক আর উৎপাদের ঘনমাত্রা চেঞ্জ হয় না, সমান হইতে পারে নাও হইতে পারে, বাট ঘনমাত্রা সমান হবে এরকম কোনো কথা কিন্তু নাই। বিক্রিয়ার হার সমান হবে, ঠিক আছে? ঘনমাত্রা ফিক্স হয়ে যাবে, আটকায় যাবে এই জায়গায়। সো এখানে এসে দেখো, আমি যদি বি এর ঘনমাত্রাকে এ এর ঘনমাত্রা দিয়ে ভাগ করি সাম্যাবস্থায়, সময় যতই যাক, এটা কি আর চেঞ্জ হবে? বি এর ঘনমাত্রাকে আমি যদি এ এর ঘনমাত্রা দিয়ে ভাগ করি, চেঞ্জ হবে? আর হবে না, রাইট? সো এই যে একটা ব্যাপারটা, এটা একটা ধ্রুবক না, এটাই সাম্য ধ্রুবক, কনস্ট্যান্ট হয়ে গেছে সাম্যাবস্থায়। বোঝা গেছে? সো এই দ্রাব্যতার গুণফল কেএসপি যেটাকে আমরা বলতেছি, এটাও ওয়ান কাইন্ড অফ কি সাম্য ধ্রুবক। কিভাবে এটা দ্রাব্যতার গুণফল পাই, সাম্য ধ্রুবকের আইডিওলজি থেকে কিভাবে দ্রাব্যতার গুণফল আসতেছে, এটা নিয়ে আমরা একটু শুরুতে বেসিক কথাবার্তা বলি। এটা ম্যাথ অনেক সহজ, বাট বেসিকটা অনেকে বুঝে না, আমরা একটু বেসিক কথাবার্তা বলি। ধরো সাম্যাবস্থায় কি হয়? AgCl ভেঙে গিয়ে Ag প্লাস আর Cl মাইনাস উৎপন্ন করে, আবার Ag প্লাস আর Cl মাইনাস আবার পুনরায় যুক্ত হয়ে AgCl উৎপন্ন করতেছে, মাথায় রেখো। ওকে, সো দেখো, খেয়াল করো, এটা কিন্তু আমার AgCl যেটা পুনরায় উৎপন্ন করতেছে, এটা কিন্তু দ্রবীভূত হচ্ছে না, ওটা কিন্তু সলিড AgCl।
বুঝো, এই সলিড AgCl কে আমি পানিতে দিছি, পানিতে দেওয়ার ফলে ও হচ্ছে কি কিছু পরিমাণ Ag+ আর Cl- উৎপন্ন করতেছে, বাকিটা কি হয়ে আছে, বাকিটা কিন্তু সলিড অবস্থাতেই আছে, তাই না? আবার এরা যখন পুনরায় বিক্রিয়া করে পিছনে গিয়ে AgCl উৎপন্ন করতেছে, সেটা কেমন AgCl উৎপন্ন করতেছে? সলিড AgCl কিন্তু উৎপন্ন করতেছে। সো দেখো, সাম্যাবস্থায় যখন বিক্রিয়াটা চলে আসে, সাম্যাবস্থায় চলে আসে মানে যে হারে সামনে যাচ্ছে সে হারে পিছনে যাচ্ছে, সেই সময় Ag+ আয়নের একটা ঘনমাত্রা আছে, Cl- আয়নের একটা ঘনমাত্রা আছে, আবার হচ্ছে এখানে যে AgClটা আছে সাম্যাবস্থায়, যেটা AgCl অবশিষ্ট আছে, সেটা কি সলিড না দ্রবীভূত? দ্রবীভূত AgCl মানেই কিন্তু ওটা আয়নাইজড হয়ে গেছে, তার মানে যে AgCl গুলো পড়ে আছে ওটা কিন্তু সলিড। বুঝছো বুঝো বুঝো, ওকে। সো এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি ওদের কি জানি সাম্য ধ্রুবক বলতেছিলাম, রাইট? সাম্য ধ্রুবক বের করি, তাহলে কি বলছিলাম সাম্য ধ্রুবক কেমন হবে? উপরে থাকবে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, Ag-র ঘনমাত্রা আর Cl এর ঘনমাত্রা। উৎপাদের ঘনমাত্রা গুণ অবস্থায় থাকে, কেন থাকে সেটা চ্যাপ্টার পড়ে গিয়ে জানবা, বাট জেনে রাখো উপরে থাকতেছে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, আর নিচে থাকতেছে হচ্ছে বিক্রিয়ককে AgCl এর ঘনমাত্রা, AgCl এর ঘনমাত্রা। এখন তোমরা আমাকে একটা জিনিস বলো, সবাই যারা যারা আসছো একটু নিজেরা মাথা ঠান্ডা করে ভাবো, AgCl এর ঘনমাত্রা, AgCl কি একটা সলিড না? আমি আবার বলতেছি, যখন সাম্যাবস্থায় চলে আসছে তখন কিছু পরিমাণ Ag+ আয়ন আছে, কিছু পরিমাণ Cl- আয়নও আছে, এন্ড কিছু পরিমাণ AgCl তখনও আছে যারা হচ্ছে আয়নিত হয় নাই। যারা আয়নিত হয় নাই, বিক্রিয়ক যে আয়নিত হয় নাই, সে কি অবস্থায় আছে? সলিড অবস্থায় আছে, রাইট? ওই সময় তাহলে AgCl, এটা কোন AgCl? যারা আয়নিত হয় নাই, তাহলে ও কি অবস্থায় আছে? সলিড অবস্থায় আছে। তাহলে দেখো এইটাই হচ্ছে আমার সাম্য ধ্রুবক, যেটা আমি ওখানে লিখছি, উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক। আচ্ছা, গেল। তাহলে আমি হচ্ছে কি করতে পারি? কিছু করতে পারি না। AgCl কে এ পাশে নিয়ে আসতে পারি, বাম পাশে নিয়ে আসতে পারি, কোনো প্যারা আছে? কোনো প্যারা নেই, ম্যাথ, নর্মাল ম্যাথ, রাইট? AgCl কে বামে নিয়ে আসছি, বামে নিয়ে আসলে কি হয়? Kc ইন্টু AgCl, ওই পাশে থাকতেছে Ag+ আর Cl-, রাইট? ইজি, ওকে। এবার পরে পেজে আসো। এখন আমরা জানি কিন্তু যে কেসি যেটা আছে এটা একটা ধ্রুবক, এতক্ষণ ধরে অনেকবার বলছি, এটা সাম্য ধ্রুবক, রাইট? কেসি ধ্রুবক। আর হচ্ছে AgCl ওর সাথে গুণ অবস্থায় আছে। এটা কোন AgCl এর ঘনমাত্রা? এটা হচ্ছে সলিড AgCl এর ঘনমাত্রা, আর ওই পাশে থাকতেছে Ag+ আর Cl-। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখো, কোনো বিশুদ্ধ কঠিন বা তরল পদার্থের ঘনমাত্রাকে ইউজুয়ালি হচ্ছে আমরা কনস্ট্যান্ট ধরে নিই। অ্যাকচুয়ালি এটা কি মানে ঘনমাত্রা আমরা কাকে বলি? যারা দ্রবীভূত হয়। এই সলিড AgCl তো দ্রবীভূতই হচ্ছে না, বুঝতে কি পারছো? আচ্ছা, তো এদেরকে যদি তুমি একসাথে রেখে দাও, একটা কনস্ট্যান্টই পাবা আলটিমেটলি, এন্ড সেটা হচ্ছে KSP। সেটাই হচ্ছে KSP। আর এই পাশে কে থাকতেছে? এরা হচ্ছে Ag+ আর Cl-। তাহলে বুঝছো যে আয়নগুলো উৎপন্ন হচ্ছে, কোনো একটা লবণ, স্বল্প দ্রবণীয় লবণ ভেঙে যে আয়নগুলো উৎপন্ন করতেছে, সেই আয়নগুলোর সিম্পলি গুণ করে দিলেই কিন্তু আমি হচ্ছে কি পাচ্ছি? সেই আয়নগুলোর গুণ করে দিলে না, সেই আয়নগুলোর ঘনমাত্রা যদি আমি সিম্পলি গুণ করে দিই, তাইলে আমি পাচ্ছি হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণফল। বোঝা গেছে? সো এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে দ্রাব্যতা গুণফলের সংজ্ঞাটা একটু দেখো। তাহলে কি বলা হয়েছে? বলা হয়েছে নির্দিষ্ট তাপমাত্রা, এটা তাপমাত্রার উপর ডিপেন্ড করে, কারণ হচ্ছে তাপমাত্রা যত বাড়াবা এই যে আয়নিত হওয়ার পরিমাণ চেঞ্জ হবে, তাপমাত্রা বাড়াইলে বেশি আয়নিত হবে বা কম আয়নিত হবে বা যে কোনো কিছু হতে পারে, তাই না? সো তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট এটা। সো নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় লবণের, বলছি স্বল্প দ্রবণীয় কেন নিতে হবে? সম্পৃক্ত দ্রবণের, হিয়ার ইজ আ থিং, KSP হচ্ছে কাদের জন্য হয়? সম্পৃক্ত দ্রবণের জন্য হয়। মানে হচ্ছে আমি যে এখানে যত কথা বলতেছি এইগুলো হচ্ছে সেই সময় যখন হচ্ছে গিয়ে দ্রবণটা সম্পৃক্ত হয়ে গেছে। বুঝতে পারছো? সম্পৃক্ত দ্রবণ কি এর আগের দিন বলছি। সো এটা খুবই ইম্পর্টেন্ট। KSP কাদের জন্য হয়? সম্পৃক্ত দ্রবণের জন্য হয়। ওকে, প্রতি মোল দ্রব থেকে যে পরিমাণ আয়ন উৎপন্ন হয় তাদের উপযুক্ত ঘাত সহ ঘনমাত্রার গুণফলকে কি বলে? KSP বা দ্রাব্যতার গুণফল বলে। এখানে একটা সমস্যা হয়ে গেছে ভাই, সবই বুঝছি। আর তোমরা একটা জিনিস ভাবো, ধরো এই কথাটা নাই, উপযুক্ত ঘাত সহ কথাটা নাই, তাহলে জিনিসটা কি দাঁড়ায়? স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণের প্রতি মোল দ্রবকে এখানে AgCl ছিল, রাইট? এখানে AgCl ছিল, যে পরিমাণ আয়ন উৎপন্ন হয় তাদের ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ঘনমাত্রা বুঝাই, তাদের ঘনমাত্রার গুণফলকেই KSP বলে। হ্যাঁ, এতটুকু তো সহজ। কিন্তু এই উপযুক্ত ঘাত সহ জিনিসটা কোত্থেকে আসলে? উপযুক্ত ঘাত সহ কখন আসতেছে, কিভাবে আসতেছে, সেটা একটু পর কতগুলো এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ওকে, আপাতত বুঝে তো গেছো, রাইট? KSP দিয়ে কি বুঝায় মাথায় রেখো। দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এটা স্বল্প দ্রবণীয় লবণে, আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এরা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের জন্য হয়। ওকে, KSP দিয়ে প্রকাশ করা হয়। ওকে, আচ্ছা, আগে তো এখন দেখো আমরা হচ্ছে 4 টাইপের হচ্ছে গিয়ে আমরা মানে 4 টাইপ দেখবো বেসিকলি। তো ধরো টাইপ 1-এ
সেখানে হচ্ছে এ বি 1:1। এ বি মানে কি? এ বি মানে হচ্ছে গিয়ে ধরো তোমার কাছে এক যে বিক্রিয়কটা আছে তার সংকেত হচ্ছে এরকম এ বি, মানে এ যতগুলো আছে বি ততগুলো আছে। বুঝতে পারছো? এ আর বি এর অনুপাত সমান। যেমন হচ্ছে গিয়ে ধরো এ জি বি আর, বি এ এসও ফোর, পি বি এসও ফোর, বি এ সিও থ্রি, সি এ এসও ফোর, এটসেট্রা। এন্ড এ জি সি এল যেটা দেখছো সেখানে কি ছিল? সিলভার কয়টা ছিল? একটা ছিল। ক্লোরিন কয়টা ছিল? একটা ছিল। সো এদের এটা কয়টা কয়টা করে আছে? এজিসিএল, এজি একটা আছে, সিএল একটা আছে, রাইট? আবার দেখো এখানে হচ্ছে BaSO4, সবগুলোই এই যে এটা একটা এটা একটা, রাইট? মাথায় কি ঢুকছে? আচ্ছা, সো PbSO4, BaCO3, CaSO4 সবগুলো হচ্ছে এই সেম টাইপের। ওকে, ক্লিয়ার? আচ্ছা, সো এখন দেখো এগুলো যদি হয় তাহলে এগুলো আমরা কিভাবে করব সেটা একটু আমি তোমাদেরকে বুঝাই দেই। দেখো এজিসিএল যেমন ছিল আমাদের শুরুতে, এজিসিএল কি হয়েছে? এজিসিএল হচ্ছে যদি আমার এস মোল থাকে, এজিসিএল যদি আমার এস মোল বা এটা ঘনমাত্রা যদি এস মোল পার লিটার হয়, তাহলে হচ্ছে এখান থেকে আমার যে এজি প্লাস উৎপন্ন হচ্ছে আর সিএল মাইনাস উৎপন্ন হচ্ছে তাদের ঘনমাত্রা কত হবে? এটাও এস হবে, এটার ঘনমাত্রাও এস হবে, ওইটার ঘনমাত্রাও কি হবে? এস হবে, রাইট? কারণ আমরা দেখতেছি এটা 1 মোল থেকে ওইটা 1 মোল পাই, ওইটা 1 মোল পাই। তাহলে এটার ঘনমাত্রা যদি এস হয়, এটার ঘনমাত্রাও এস হবে, এটার ঘনমাত্রাও এস হবে। তাহলে আমাকে যদি এখন বলে যে ভাইয়া তাহলে এটা দ্রাব্যতার গুণফল বের করো, তাহলে আমি কি করব? তাহলে আমার সিম্পলি দ্রাব্যতার গুণফল আমি জানি এজি প্লাসের ঘনমাত্রা আর হচ্ছে সিএল মাইনাসের ঘনমাত্রা, সিএল মাইনাসের ঘনমাত্রা। তাহলে এজি প্লাসের ঘনমাত্রা এস, সিএল মাইনাসের ঘনমাত্রা এস। সিম্পলি আমি এস আর এস গুণ করে আমি পাবো হচ্ছে এস স্কোয়ার। বুঝতে কি পারছো? মাথায় ঢুকছে? ইজি না? এই যে কেএসপি হচ্ছে এ স্কোয়ার। প্রথম টাইপটা আমাদের জন্য ইজি, বাট পরের টাইপে আসো। এই যে আচ্ছা, প্রথম টাইপে আরেকটা এক্সাম্পল আছে, দেখো BaSO4, এ পাশে আছে হচ্ছে Ba2+, ওই পাশে আছে হচ্ছে SO4 2-। সো এটা 1 মোল, এটা 1 মোল, এটা 1 মোল, এটাও 1 মোল। কোনো প্যারা আছে এখানে? না। সো এটা যদি এস হয়, এটাও এস হবে, এটাও এস হবে, তাহলে এর কেএসপি কি হবে? এস স্কোয়ার, রাইট? ইজি পিজি। তারপর দেখো টাইপ 2, টাইপ 2-তে বলা হয়েছে AB2 বা A2B এই টাইপের যদি কোনো হচ্ছে গিয়ে তোমার যৌগ থাকে, মানে হচ্ছে এ আর বি এর যে রেশিও সেটা হচ্ছে 1:2 বা 2:1 এই টাইপের যদি থাকে, যেমন হচ্ছে উদাহরণ কি যে ZnOH2, জিঙ্ক হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে PbCl2, তারপর হচ্ছে FeOH2, তারপর হচ্ছে এটা কোনটা বলো তো? এটা ফেরাস না ফেরিক? ফেরাস, রাইট? তারপর হচ্ছে কপার হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে H2S, Ag2CrO4, এই যে যা যা আছে, যা যা আছে সবগুলো রেশিও কিন্তু হচ্ছে গিয়ে 2:1 বা 1:2 এরকম, রাইট? এখানে 1:2, এখানে আবার 2:1, বিভিন্ন ব্যাপার স্যাপার আছে, রাইট? ওকে, সো এখন দেখো এখানে কিভাবে হবে। ধরো আমি ZnOH2 নিয়ে কাজ করতেছি। সো এখানে দেখো ভেঙে কি উৎপন্ন হবে? একটা Zn, একটা জিঙ্ক আর হচ্ছে 2টা হাইড্রক্সিল আয়ন, রাইট? একটা জিঙ্ক, 2টা হাইড্রক্সিল আয়ন। তার মানে এটা যদি আমার 1 মোল হয়, এটাও 1 মোল, কিন্তু এটা 2 মোল, রাইট? সো দেখো যদি এটার ঘনমাত্রা হয় হচ্ছে এস, এটার ঘনমাত্রাও হবে এস, কিন্তু এটার ঘনমাত্রা হবে দ্বিগুণ, তাহলে কি হবে? 2s। এটা কি বুঝতে পারছো? যদি এতটুকু বুঝো, এতটুকু থাক। এখন একটু আমার দিকে তাকাও, শোনো আমরা কি বলছি। আমরা বলছি হচ্ছে গিয়ে যে আমাদের যে কেএসপি সেটার ফর্মুলায় কি থাকবে, যে যে আয়নগুলো উৎপন্ন হচ্ছে তাদের গুণফল। তাহলে দেখো ভাইয়া, আমরা যদি এখানে কেএসপি বের করতে চাই তাহলে এখানে কে কে আছে? এখানে কে কে আছে? থাকবে হচ্ছে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা, জিঙ্ক 2+ এর ঘনমাত্রা, রাইট? তারপর কি থাকবে? OH- এর ঘনমাত্রা, তারপর থাকবে আরেকটা OH- এর ঘনমাত্রা। বুঝতে কি পারছো? ধরে নাও এভাবে বুঝতে কি ইজি হয়? ওকে, কারণ OH কয়টা আছে? 2টা OH আছে। সো OH এর ঘনমাত্রা ইনটু OH এর ঘনমাত্রা, তাহলে আলটিমেটলি কি থাকতেছে দেখো তো? এখানে থাকতেছে হচ্ছে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা। আমি এখানে কেন দাগ দিচ্ছি? উপরেও জি লিখতে চাচ্ছি বা জেড লিখতে চাচ্ছি। জিঙ্ক 2+ এর ঘনমাত্রা, আর কে থাকতেছে? OH- এর ঘনমাত্রা, সেটার উপর থাকতেছে স্কোয়ার, রাইট? বুঝতে কি পারছো? কারণ কি OH- এর ঘনমাত্রা 2বার আমি গুণ করছি, দ্যাটস ওয়াই স্কোয়ার আছে। বুঝছো? আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে এই জিঙ্কের ঘনমাত্রা কত? জিঙ্কের ঘনমাত্রা এস, আর OH এর ঘনমাত্রা কত? OH এর ঘনমাত্রা কিন্তু 2s। আমরা কিন্তু দেখছি OH এর ঘনমাত্রা হচ্ছে আমার 2s, তাহলে হচ্ছে এখানে 2s এর উপর থাকবে আবার স্কোয়ার। তাহলে কি থাকতেছে? s ইন্টু 4s স্কোয়ার, s ইন্টু 4s স্কোয়ার। সো আলটিমেটলি কেএসপি তুমি কি পাবা? 4s কিউব। বুঝতে পারছো? মাথায় ঢুকছে? আচ্ছা, ভেরি গুড। আসো এবার আমরা তাহলে পরেরটাই যাই। ওইটা যদি একটু প্যারা লাগে তাহলে দেখো এখানে এসে আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা দেখতে হবে এরকম AB3 বা A3B,
মানে কি রেশিও হচ্ছে 1:3 বা 3:1 এরকম কি আছে AlCl3 AlNO3 তারপর হচ্ছে NO3 হোল 3 তারপর হচ্ছে ApCl3 Ag3PO4 এখানে 3:1 এগুলো 1:3 এরকম রেশিও থাকতে পারে। সো এরকম যদি হয় দেখো আমরা AlCl3 নিয়ে কাজ করি। AlCl3 যখন ভেঙে যায় কি উৎপন্ন হবে Al3+ উৎপন্ন হবে, অ্যালুমিনিয়াম আয়ন উৎপন্ন হবে, সেটার মাথায় চার্জ হচ্ছে 3+, আর ক্লোরিন এখানে কয়টা ছিল 3টা ছিল। সো ক্লোরাইড আয়ন কয়টা উৎপন্ন হবে 3, রাইট। সো এটা যদি হচ্ছে কি 1 মোল থাকে তাহলে অ্যালুমিনিয়াম আয়নও 1 মোল উৎপন্ন হবে, কিন্তু ক্লোরিন আয়ন উৎপন্ন হবে কয় মোল 3 মোল। বুঝতে কি পারছো? তাহলে এটার ঘনমাত্রা যদি S হয় এটার ঘনমাত্রাও হবে S, অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা S হবে, কিন্তু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হবে S এর 3 গুণ মানে হচ্ছে 3S, রাইট। তাহলে এখন দেখো এখানে ডিরেক্ট অ্যান্সার বের করে দিছে। আমি কিভাবে অ্যান্সারটা হয়েছে দেখো, KSP ডিরেক্ট বের করে দিছে। তো দেখো এখানে একদম গুণ করে দেখা দিচ্ছে, তো বুঝাই তোমাদেরকে কি হবে। আমি যদি KSP বের করতে চাই, তাহলে কি করব, তাহলে হচ্ছে আমার থাকবে হচ্ছে একটা অ্যালুমিনিয়াম আয়ন Al3+, অ্যালুমিনিয়াম আয়ন থাকছে, আর হচ্ছে ক্লোরিন আয়ন ক্লোরাইড আয়ন আগের বারের মতো 3টা পরপর থাকবে না, ক্লোরাইড ইন্টু ক্লোরাইড, সো Cl-3 চলে আসবে, মাথার উপর 3 চলে আসতেছে। আগের বার যেমন দেখো, আগের বার কি হয়েছিল, এই যে OH ইন্টু OH ছিল, রাইট, OH ইন্টু OH, তাই OH এর মাথায় স্কোয়ার ছিল। আর এখানে কি হবে, এবার হচ্ছে গিয়ে ক্লোরাইড ইন্টু ক্লোরাইড, তাহলে হচ্ছে গিয়ে ক্লোরাইডের মাথায় কি চলে আসবে 3 চলে আসবে। সো আলটিমেটলি এখান থেকে আমি যদি এখানে S দেই, যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা ছিল S আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা ছিল 3S এর উপর আমি যদি কিউব দেই তাহলে হচ্ছে আমার আলটিমেটলি S ইন্টু 27S কিউব আসতেছে, তাই না? সো আলটিমেটলি অ্যান্সার কি চলে আসতেছে 27S4। এগেইন এটা যদি দেখো এখানে হচ্ছে Ag3PO4 আসছে, ভেঙে কি হয় একটা সিলভার, এখানে কয়টা সিলভার আছে 3টা সিলভার, তাহলে এখানে সিলভার কয়টা পাবা 3টা সিলভার আয়ন পাবা, আর হচ্ছে PO4 কয়টা থাকবে একটাই থাকবে, ফসফেট একটাই থাকতেছে, রাইট। সো এটার ঘনমাত্রা যদি S হয় Ag3PO4 এর ঘনমাত্রা সিলভার ফসফেট, তাহলে হচ্ছে সিলভার আয়নের ঘনমাত্রা কত হবে, সিলভার আয়নের ঘনমাত্রা হবে 3S, কারণ এখানে এটা যদি 1 মোল হয় এটা হবে হচ্ছে 3 মোল, রাইট, 3S, এটার ঘনমাত্রা হবে শুধু S। তাহলে এগেইন এখানে হচ্ছে গিয়ে সিলভার ইন্টু সিলভার আয়ন থাকবে, সো সিলভার আয়নের উপর টিউব থাকবে। এটার ঘনমাত্রার ফর্মুলা আমি যদি দেখাই তাহলে কেমন হবে, KSP ফর্মুলা আমি যদি দেখাই, Ag+ এর ঘনমাত্রার উপর কিউব থাকবে, রাইট, ইন্টু ফসফেটের ঘনমাত্রা PO4 3-, রাইট। সো আলটিমেটলি এখানে কি থাকতেছে 3S কিউব, সিলভারের ঘনমাত্রা এমনিই 3S, তার উপর আবার কিউব ইন্টু S। বুঝতে পারছো? সো দেখো এই হচ্ছে কি আমাদের কি টাইপ 4। সো টাইপ 4 এর দিকে যদি আমি তাকাই, টাইপ 4 আমার সবচেয়ে পছন্দের। দেখো কেন পছন্দের, দেখো এখানে হচ্ছে রেশিওটা হচ্ছে A2B3 বা A3B2, মানে রেশিওটা হচ্ছে 2:3 অথবা 3:2। এই রেশিওটা, এটা যদি একবার প্র্যাকটিস করে ফেলো না, এরপর আর যে কোনো প্রবলেম তুমি ইজি পিজি সলভ করতে পারবা। দেখো জিনিসটা হচ্ছে গিয়ে এক্সাম্পল দেখো Al2SO4 3, তারপর হচ্ছে Mg3PO4 2, Ca3PO4 2, মানে হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম আছে কয়টা 2টা, আর হচ্ছে সালফেট আছে কয়টা 3টা, ম্যাগনেসিয়াম 3টা, ফসফেট 2টা। বুঝতে পারছো? এইরকম ভাবে রেশিওটা আছে। সো এটার যদি একটা এক্সাম্পলের দিকে তাকাও তাহলে তুমি দেখতে পাবা এখানে হচ্ছে Mg3PO4 2, তাহলে দেখো এইটা যদি 1 মোল হয়, এটা যদি 1 মোল হয়, তাহলে এটা কয় মোল 3 মোল, আর এটা কয় মোল 2 মোল। বুঝতেই পারতেছি, কারণ এখানে ম্যাগনেসিয়াম 3টা আছে, সো ম্যাগনেসিয়াম 3 মোল হবে, ফসফেট কত মোল হবে 2 মোল হবে, রাইট। সো এইটা 1 মোল থেকে ম্যাগনেসিয়াম আয়ন উৎপন্ন হচ্ছে 3 মোল আর ফসফেট আয়ন উৎপন্ন হচ্ছে 2 মোল, তাহলে এটার ঘনমাত্রা যদি S হয়, ম্যাগনেসিয়ামের ঘনমাত্রা হবে 3S আর ফসফেটের ঘনমাত্রা হবে হচ্ছে 2S। এতটুকু বুঝতে পারছো? এতটুকু ক্লিয়ার? আমি যদি এখন তোমাদেরকে এটা KSPটা বের করে দেখাই তাহলে দেখো জিনিসটা কিভাবে হয়। জিনিসটা হয় হচ্ছে আমার এখানে দেখো ম্যাগনেসিয়ামের সামনে কত আছে 3 আছে, তাহলে তুমি 3 মোল আছে, রাইট, 3 অণু বা 3 সংখ্যক বা 3টা আছে যেটাই বলো। সো ম্যাগনেসিয়াম 2+ যদি 3টা থাকে তাহলে কি করবো আমি, ম্যাগনেসিয়াম 2+ ইন্টু ম্যাগনেসিয়াম 2+ ইন্টু ম্যাগনেসিয়াম 2+, তাহলে মাথায় পাওয়ার কত চলে যাবে বলো তো? অ্যাকচুয়ালি আসবে হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ এর মাথায় পাওয়ার আসবে হচ্ছে, ম্যাগনেসিয়াম 2+ এর মাথায় পাওয়ার আসবে হচ্ছে 3, রাইট, আর ফসফেট PO4 3-, এটার মাথায় পাওয়ার কত আসবে, 2টা আছে না, সো এই একবার ইন্টু একবার, সো মাথায় পাওয়ার কত চলে আসবে স্কোয়ার। সো সহজ ভাষায় সামনে যে নাম্বারটা আছে এটাই অ্যাকচুয়ালি মাথায় চলে যাবে
পাওয়ারে চলে যাবে। মনে আছে সংজ্ঞায় যে আমরা বলছিলাম ঘাত সহ গুণফলকে, মনে আছে উপযুক্ত ঘাত সহ গুণফল, আমি বলছিলাম কেএসপি সংজ্ঞা যখন আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম যে এই ঘাত সহ কথাটা পরে বুঝে যাবা, এই যে সেই হচ্ছে কি ঘাত সহ গুণফল, এই যে ঘাত মাথায় যে পাওয়ার সেটাকেই তো বাংলায় ঘাত বলা হয় না, এই ঘাত দিয়ে তারপর যে গুণটা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে কেএসপি। ক্লিয়ার? এই জন্যই বলা হয়েছে ঘাত সহ গুণফল। এন্ড প্রত্যেকবার কিন্তু আমরা এটা করছি রাইট, প্রত্যেকবার মাথায় একবার পাওয়ার চলে আসছে, তাই না? সো এখন দেখো mg2+, এটার মাথায় পাওয়ার কত? এটার মাথায় আমি পাওয়ার দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে 3, আর mg2+ এর ঘনমাত্রা কত? 3s, রাইট? সো 3s এর মাথায় থাকবে হচ্ছে একটা 3 ইনটু, আর PO4 ফসফেট এটার ঘনমাত্রা কত? 2s, তার উপর পাওয়ার থাকবে 2, তাহলে হচ্ছে 2s স্কোয়ার। সো আলটিমেটলি যদি গুণটুন করে দাও তাহলে হচ্ছে তুমি যেটা পাবা সেটা হচ্ছে 108s⁵। ক্লিয়ার? এই যে 108s⁵, এটাই হচ্ছে গিয়ে এই টাইপের এদের জন্য কেএসপি। ঠিক আছে, আমরা 4 টাইপ দেখে ফেলছি। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, এই যে Fe2SO4 3 আলটিমেটলি গুণটুন করে দেখো, সবকিছু হিসাব নিকাশ করে দেখবা এদেরও হচ্ছে গিয়ে 108s⁵ আসবে। ঠিক আছে, ওখানে গুণ করে দেখাইছে। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আয়নিক গুণফল। আয়নিক গুণফল হচ্ছে জাস্ট সেম জিনিসটা বের করতে হয় একইভাবে, তোমার হচ্ছে গিয়ে দ্রাব্যতার গুণফল যেভাবে বের করছে আয়নিক গুণফল একইভাবে বের করতে হয়। বাট এখানে কয়েকটা কথা আছে। প্রথম কথা হচ্ছে গিয়ে এটা যে কোনো দ্রবণের দ্রাব্যতার গুণফলে যেমন একটা নেসেসিটি ছিল সম্পৃক্ত দ্রবণ হতে হবে, এটার ক্ষেত্রে সেই নেসেসিটিটা নাই। ক্লিয়ার? আচ্ছা, তো এটাই বলছে যে প্রতি মোল দ্রব্য থেকে উৎপন্ন আয়ন সমূহ উপযুক্ত ঘাত সহ ঘনমাত্রার গুণফল, এগেইন ঘাত সহ গুণ করতে হবে। ঠিক আছে, সেটাকে হচ্ছে আয়নিক গুণফল বলা হয়। আয়নিক গুণফলকে হচ্ছে KIP দিয়ে প্রকাশ করা হয়। রাইট? ক্লিয়ার? ওকে, সো এখানে হচ্ছে কি বলা হয়েছে যে তোমার যেমন দ্রাব্যতার গুণফল শুধুমাত্র দুর্বল তড়িৎ বিশ্লেষের জন্য ছিল, এই কেসে সেরকম কোনো বাউন্ডারিও নাই। তো ওই কেসে ওইখানে যে বাউন্ডারিগুলো ছিল এখানে সেটা নাই। ফার্স্ট অফ অল তোমার যেটা মনে রাখতে হবে, তোমার পরীক্ষায় প্রশ্নে আসলে হচ্ছে কি এতটুকু মনে রাখলেই হবে যে দ্রাব্যতার গুণফল হচ্ছে বেসিকলি স্বল্প দ্রবণীয় লবণগুলোর জন্য হয়, আর আয়নিক গুণফলে আর দ্রাব্যতার গুণফল হচ্ছে সম্পৃক্ত দ্রবণের জন্য হয়। কিন্তু আয়নিক গুণফলে সেই বাউন্ডারিটা সরায় দিছে যে এখানে সম্পৃক্ত দ্রবণ না, আয়নিক গুণফল সম্পৃক্ত দ্রবণের জন্য হতে পারে, যে কোনো দ্রবণের জন্য হতে পারে, বাট যে কোনো দ্রবণের জন্য যে গুণফল সেটা হচ্ছে আয়নিক গুণফল। রাইট? এখন সম্পৃক্ত দ্রবণ যখন দ্রবণটা হয়ে যায় সেই কেসে যে আয়নিক গুণফল সেটাকে আমরা কি বলি? দ্রাব্যতার গুণফল। এতটুকু কি বুঝতে পারছো? এতটুকু কি মাথায় ঢুকছে? মানে হচ্ছে বলতেছিলাম যে ধরো আমার হচ্ছে AgCl এর আয়নিক গুণফল যদি আমি বের করতে চাই, AgCl এর কেএসপি যদি আমি বের করতে চাই, তাহলে কি হবে? Ag+ আর Cl-, এই যে গুণফল গুণ করে দিছি, রাইট? এটা ধরো সম্পৃক্ত না দ্রবণটা, তাহলে এই যে গুণফলটা এটাকে কি আর কেএসপি বলা যাবে না? এটাকে তখন তুমি বলবা হচ্ছে KIP, রাইট? কিন্তু যদি এটা সম্পৃক্ত হয়ে যায় দ্রবণটা, যদি দ্রবণটা সম্পৃক্ত হয়ে যায় ফর্মুলা সেম থাকবে, সবই সেম থাকবে, কিন্তু তখন সেটার নাম আমরা দিয়ে দিই হচ্ছে KSP বা দ্রাব্যতার গুণফল। ওকে, ফর্মুলা সবসময় সেম থাকতেছে, নর্মাল দ্রবণের ক্ষেত্রেও এই ফর্মুলা, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রেও এই ফর্মুলা। বাট দ্রবণটা যখন নর্মাল, মানে নর্মাল বলতে চাচ্ছি সম্পৃক্ত না, ঠিক আছে? সো নর্মাল যেহেতু কেমিস্ট্রি একটা টার্ম আছে, সো তখন তোমরা গুলায় ফেলবা, নর্মাল মানে ওই নর্মাল না, মানে বলতে চাচ্ছি হচ্ছে সম্পৃক্ত না। সো এই যে Ag+ আর Cl- যে কোনো দ্রবণের ক্ষেত্রে সেটা হচ্ছে আয়নিক গুণফল, বাট সেই দ্রবণটাই যদি সম্পৃক্ত হয়ে যায় তখন এই গুণফলটাকেই আমরা অন্য নামে ডাকি। কি নামে ডাকি? দ্রাব্যতার গুণফল। ক্লিয়ার? ওকে, আসো আমরা একটা ম্যাথ করি। এই ম্যাথটার দিকে তাকাও। এই ম্যাথটায় যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে Pb3As4O2 এর দ্রাব্যতা গুণফল 3.81 × 10⁻⁻12 হলে এর দ্রাব্যতা কত? খুবই সহজ ম্যাথ। কিন্তু কিভাবে ভাই সহজ? আপনি বলে দিলেন সহজ, তাই সহজ না। দেখো খেয়াল করো, আমি এ কেন লিখতেছি? এ লেখার তো কোনো কারণই নাই। পি হবে না, পি হবে। সো Pb3ASO4 2, ঠিক আছে? এটা যদি এখন ভাঙে, ভাই দেখতে কেমন জানি লাগতেছে, কিন্তু রেশিও দেখো 3:2, একই, সহজ। এটা যদি অ্যাকুয়াস হয়, আমি কিন্তু ব্র্যাকেটে অ্যাকুয়াস লিখতেছি না, যদি এটা পানিতে দাও তারপর যদি আয়নিত হয় তাহলে কি হবে? Pb2+ হবে, আর হচ্ছে ASO4 3- হবে।
হইছে, কিন্তু সামনে যে সংখ্যাটা থাকবে সামনের সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে না? পিবি 3টা আছে, তাহলে এখানে হবে 3, এখানে হবে হচ্ছে 2, রাইট? আর এটা সামনে কত থাকবে? এটা সামনে হচ্ছে 1। তার মানে এটা 1 মোল ভেঙে এটা PB2 প্লাস আয়ন 3 মোল উৎপন্ন হয়, আর ASO4 3 মাইনাস উৎপন্ন হয় হচ্ছে 2 মোল, রাইট? ওকে, সো এটা যদি S হয়, এটার ঘনমাত্রা যদি S হয়, এটার ঘনমাত্রা হবে হচ্ছে 3S, এটার ঘনমাত্রা হবে হচ্ছে 2S, রাইট? যদি এরকম থাকে, আমরা কি শিখছিলাম? দ্রাব্যতার গুণফল KSP ইকুয়ালস টু আমরা শিখছিলাম 108 ইনটু S টু দি পাওয়ার 5, শিখছিলাম, মনে আছে? তাহলে এখন দেখো KSP ভ্যালুটা দেয়া আছে, KSP ভ্যালুটা দেয়া আছে 3.81 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইকুয়ালস টু 108 S টু দি পাওয়ার 5। এরপরে এটা আর আমি তোমাদেরকে করে দিব না, কারণ এখন তোমার যেটা করতে হবে জাস্ট সিম্পল, কেমিস্ট্রি এখানে শেষ, কেমিস্ট্রি এখানে শেষ হয়ে গেছে। এখন যেটা শুরু হয়েছে, ম্যাথ শুরু হয়েছে, এন্ড খুবই সহজ ম্যাথ। এস এর ভ্যালু জাস্ট বের করতে হবে, 108কে ওই পাশে নিয়ে যাওয়া, ভাগ করে দিবা, তারপর হচ্ছে 5th রুট করে দিবা, তাইলে হচ্ছে অ্যান্সার বের হয়ে আসবে। ঠিক আছে, কেমিস্ট্রি শেষ, কেমিস্ট্রি পর্যন্ত আমার দৌড়, ম্যাথ তো শেখানো যাবে না। ম্যাথ অনেক সহজ, নিজেরা করে কমেন্ট বক্সে জানাও। ওকে, AgCl এর দ্রাব্যতার গুণফল, আসো দুইটা এমসিকিউ করি। বলছে AgCl এর দ্রাব্যতার গুণফল হচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল স্কোয়ার লিটার স্কোয়ার হলে দ্রাব্যতা কত? কথা আছে ভাই, আসলে একটু দেখি। মোল স্কোয়ার লিটার স্কোয়ারে দেওয়া আছে, তার মানে আমরা জানি AgCl যদি ভেঙে যায় হয় হচ্ছে Ag প্লাস আর হচ্ছে Cl মাইনাস, রেশিও হচ্ছে 1:1। ইন দ্যাট কেস KSP আসে হচ্ছে আমাদের S স্কোয়ার, রাইট? যদি S স্কোয়ার আসে KSP, তাহলে KSP এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, তাহলে S ইকুয়ালস টু কি হবে? রুট ওভার অফ 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 10 টু দি পাওয়ার মাইনাস 4, তাহলে অ্যান্সার কি আসবে? 0.0134, রাইট? এরকম কিছু একটা আসবে। সো আমি হচ্ছে রুট করে যে ভ্যালুটা পাইছি, মিলে একটার সাথেও মিলে না, কেন মিলে নাই ভাইয়া? এটা মোল পার লিটারে আছে, মোল পার লিটারে আছে, বুঝতে কি পারছো? সো এখন যেহেতু মোল পার লিটারে আছে, এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে হচ্ছে গ্রাম পার লিটারে। মোল থেকে সিম্পলি গ্রামে চলে যাও, তাহলে দেখো এখানে কত আছে? 0.0134। এটার সাথে কি গুণ করে দিবা? এই যে জিনিসটা দেয়া আছে না AgCl, এটার আণবিক ভর গুণ করে দাও। AgCl এর আণবিক ভর কত হয়? 108 প্লাস 35.5। ক্যালকুলেটারে এত কিছু বের করার দরকার নাই, তারপরে বলে দিই 143.5 আসে, তাই না? 143.5 আসে। আমি যদি এটাকে করি, তাহলে এখন দেখো এটার সাথে হচ্ছে 143.5 গুণ করে দাও, তাহলে দেখবা অ্যান্সার চলে আসে। অ্যান্সার হবে হচ্ছে বি, 1.925 ইন্টু গ্রাম পার লিটার হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা এমসিকিউ গেল, সহজ, কিন্তু আমরা হচ্ছে বাই এনি চান্স ভাইয়া এই এমসিকিউ তোমার উপর দয়া করছে যে এইটা অপশনে দেয়া নাই। এটা যদি অপশনে থাকতো অনেকে দাগায় দিত। এটা অপশনে দিয়ে ধরো ই একটা অপশন আছে, ই অপশন হচ্ছে 0.0134 গ্রাম পার লিটার। অনেকে হচ্ছে 0.0134 বের হয়েছে, দাগায় দিত, আমি দাগায় দিতাম হয়তো। সো আমি যদি এখন গ্রাম পার লিটারে, কিন্তু অ্যান্সার এটা না, এটা মোল পার লিটারে। সো আমি যদি এটা দাগায় দিতাম অ্যান্সার হয়তো ভুল, বুঝতে পারছো? এই ম্যাথটার দিকে যদি তাকাও, এখানে বলছে হচ্ছে গিয়ে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 1 লিটার CaC2O4 এর সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করে ফেলছে। তো 1 লিটার দ্রবণ ছিল, বাষ্পীভূত করে ফেলছে। বাষ্পীভূত করার পর আমার এতটুকু হচ্ছে অবশেষ পাওয়া গেছে। তার মানে ওখানে দ্রব ছিল কতটুকু? এত গ্রাম। CaC2O4 কতটুকু ছিল? 0.0016061 গ্রাম ছিল, রাইট? সো এখন হচ্ছে আমাকে বলছে যে এটা দ্রাব্যতা গুণফল কত বের করো। তাহলে হচ্ছে আমি বুঝতেই পারতেছি 1 লিটার দ্রবণে যদি এত গ্রাম দ্রব থাকে, তাহলে আমার হচ্ছে জিনিসটা কিন্তু সহজ, যে এটার ঘনমাত্রা দ্রবণ যেটা ছিল, এই যে CaC2O4 এর যে দ্রবণ, সেখানে এটার ঘনমাত্রা ছিল 0.0061 গ্রাম পার লিটার ছিল, রাইট? কিন্তু হচ্ছে আমার দ্রাব্যতা বেসিকলি এইখানে যখন একক নাই, মাথায় রেখো এটা মোল পার লিটার থেকে আমি যদি যাই, তাহলে যে ইউনিটটা, যে ভ্যালুটা আসার কথা সেটা এখানে আসে। সো গ্রাম পার লিটার দিয়ে হবে না, আমার মোল পার লিটারে যেতে হবে। সো আমি যদি মোল পার লিটারে যাই, তাহলে কি হবে? দেখো এই যে গ্রাম আছে, গ্রাম থেকে আমার যদি মোলে যেতে হয়, এবার কিন্তু ভাগ করে দিতে হয়। কি দিয়ে ভাগ করে দিতে হয়? আণবিক ভর দিয়ে ভাগ করে দিতে হয়। CaC2O4 এর আণবিক ভর কত? ক্যালসিয়ামের হচ্ছে 40, কার্বনের হচ্ছে 3, 2, 1 অ্যাকশন।
সো ক্যালসিয়াম CaC2O4 এর আণবিক ভর কত? ক্যালসিয়ামের ভর হচ্ছে 40 প্লাস কার্বন হচ্ছে 12 × 2 প্লাস অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে তোমার 16 × 4, রাইট? 16 × 4। সো আলটিমেটলি হচ্ছে যোগ টোগ করে তুমি পাবা হচ্ছে 128। যোগ গুণ যা আছে সব করে টোরে তুমি পাবা হচ্ছে 128, ঠিক আছে? সো এখন হচ্ছে আমার কি করতে হবে, এটাকে হচ্ছে 128 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে আমি হচ্ছে মোল পার লিটারে পাবো। মোল পার লিটারে আমি পাবো হচ্ছে 4.77 × 10⁻⁻5 মোল পার লিটার, ঠিক আছে? আমি হচ্ছে প্রথমে এটা ঘনমাত্রা বের করে নিলাম। এবার দেখো CaC2O4 এটাকে যদি আমি ভাঙি ভাইয়া, এটা যদি আমার হচ্ছে আয়নিত হয় তাহলে হবে হচ্ছে Ca2 প্লাস C2O4 2 মাইনাস। এখানে রেশিওটা কিন্তু 1:1, এটা 1 মোল, এটা 1 মোল, এটাও 1 মোল, সবই 1 মোল আছে, রাইট? তাহলে হচ্ছে এটা যদি S হয়, এটাও S, এটাও S। সো এই কেসে KSP কি হয়? KSP হয় হচ্ছে S স্কোয়ার। এখন তোমার S এর ভ্যালু দেয়া আছে, S এর ভ্যালু দেয়া নাই, কষ্ট করে বের করছি আমরা, সেটা কত? 4.77 × 10⁻⁻5, রাইট? সো এটাকে স্কোয়ার করে দাও, তাহলেই তোমার ভ্যালু বের হয়ে আসবে। ভ্যালু যেটা বের হয়ে আসবে সেটা হচ্ছে 2.7 × 2.27 × 10⁻⁻9 আসবে। সো 2.27 বেসিকলি হচ্ছে 2.3, রাইট? সো অ্যান্সার হবে হচ্ছে এ। সো আজকে KSP নিয়ে আমরা শিখলাম, KIP নিয়ে শিখলাম, সেটা রিলেটেড ম্যাথ দেখলাম। আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন হচ্ছে আমরা দেখব KSP আর KIP ইউজ করে কিভাবে অধক্ষেপ পড়ে কি পড়ে না এরকম জিনিসপাতি আমরা বের করি, ঠিক আছে? সো নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করো, আর ততক্ষণ এই ম্যাথগুলো প্র্যাকটিস করো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।